আজ আমরা দেখতে চলেছি ২০১৬ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ইনকর্পোরেটেড। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সার্ভাইভ করার জন্য পুরো পৃথিবীর মাঝখানে তৈরি করা হয়েছিল বিশাল বড় একটি দেয়াল, যেটার একপাশে ছিল রেড জোন, যেখানে শুধু গরিব মানুষেরা থাকে, এবং অন্য পাশে ছিল গ্রিন জোন, যেখানে বসবাস করে শুধুমাত্র ধনী মানুষেরা। কিন্তু কারোই অনুমতি ছিল না এই দেয়াল ভেদ করার, তাই মানুষ প্রায় ১০০ বছর ধরে এই দেয়ালের মাঝখানেই বসবাস করছে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? মানুষ কি এই দেয়ালে বন্দি পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দেয়ালে বন্দি অদ্ভুত এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল ২০৭৪ সাল, যখন পৃথিবী জলবায়ু পরিবর্তনের জন্য ধ্বংস হয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে এভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবীতে ব্যাপক পরিমাণে খাদ্য সংকট দেখা দেয় এবং মানুষের জন্য নিরাপদভাবে বেঁচে থাকার স্থান একদমই কমে আসে। আর যে সমস্ত জায়গাগুলোতে দেশের ধনী মানুষগুলো বেঁচে ছিল, তাদের বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল। আর বর্তমানে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির সবকিছু পরিচালনা করছে। যারা মূলত এই কোম্পানিগুলোর হয়ে কাজ করে, তারা মূলত অনেক হাই র্যাঙ্কিং অফিসার। সমাজে তাদের অনেক মূল্যায়ন রয়েছে। তাদের বসবাসের জন্য তাদেরকে একটি স্পেশাল এরিয়া প্রোভাইড করা হতো, যে এরিয়াটির নাম হচ্ছে গ্রিন জোন, যেখানে তারা অনেক নিরাপদে থাকতে পারে। তারা সেখানে নিজেদের লাক্সারিয়াস জীবন কাটাতে পারে, এমনকি সেখানে তাদের কোনো কিছুর অভাব পর্যন্ত নেই। খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই সেখানে পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়। তবে এখন বেঁচে থাকার জন্য খাবার, পানি এবং অন্যান্য জিনিসপত্র অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তারপরও গ্রিন জোনের মানুষদের এসবে তেমন কোনো অসুবিধা হতো না। অন্যদিকে আমরা রেড জোন নামক একটি জায়গা দেখতে পাই। রেড জোন আসলে ছিল খুবই কষ্টের একটি জায়গা, আর এখানে মূলত সমাজে দরিদ্র শ্রেণীর মানুষেরা থাকত। তাদের জীবন আবার ছিল গ্রিন জোনের মানুষদের একদম বিপরীত। গ্রিন জোনের মানুষেরা যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, রেড জোনের মানুষেরা তার ১%ও পায় না। তারা মূলত বস্তির মতো এলাকাতে কোনো মতে তাদের জীবনযাপন করছে। এরপর আমরা গ্রিন জোনের একজন ব্যক্তিকে দেখতে পাই। তার নাম হচ্ছে বেন। বেন ছিল গ্রিন জোনের সিগা কর্পোরেশনের একজন হাই র্যাঙ্কিং অফিসার। বর্তমানে সিগা কোম্পানি পুরো পৃথিবী জুড়ে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে। এবার আমরা বেনের ওয়াইফকে দেখতে পাই। তার ওয়াইফের নাম হচ্ছে লরা। সে একজন সার্জন, আর সেই সিগা কোম্পানির ওনার এলিজাবেথের একমাত্র মেয়ে। এবার দেখা যায় যে সকালবেলা বেন অফিসে যাওয়ার আগে লরার কাছ থেকে বিদায় নেয়। এরপর সে তার অটোমেটিক কার নিয়ে বেরিয়ে পড়ে। এমন সময়ে এই পুরো এরিয়াটিকে আরো অনেক ভালোভাবে দেখা যায়। আর এখানে আমরা জানতে পারি যে এখানকার দুই পাশে বিশাল বড় বড় ইনভিজিবল ওয়াল রয়েছে। আর এই ওয়ালগুলো এমন কিছু টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে, যাতে করে কোনোভাবেই রেড জোনের কোনো মানুষ গ্রিন জোনে আসতে না পারে। তো এবার কিছুক্ষণ পর বেন তার অফিসে এসে পৌঁছলে দেখা যায় যে তার সিনিয়র কোয়ার্কার জ্যাক তাকে সাথে নিয়ে সবার সামনে নতুন একটি সফটওয়্যারের প্রেজেন্টেশন দিচ্ছিল, যে তারা নতুন যে সফটওয়্যারটি বানিয়েছে সেটা দিয়ে মানুষের চিন্তা ভাবনা তারা রেকর্ড করতে পারবে। অর্থাৎ কোন মানুষ কি চিন্তা করছে বা তাদের মাথায় যদি কোনো খারাপ চিন্তা চলে আসে, সেটা এখন অনায়াসেই জানা সম্ভব। আর এই সফটওয়্যারের বিভিন্ন সিকিউরিটির কাজ দেওয়া হয় জুলিয়ান নামক একজন ব্যক্তিকে। আর জুলিয়ান ছিল এই কোম্পানির সবচাইতে বিশ্বস্ত একজন সিকিউরিটি ম্যান। এবার অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই। বেন তার কোম্পানির একটি হ্যাকিং ডিভাইস দিয়ে একটি কম্পিউটারকে হ্যাক করে এলিনা নামের একটি মেয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য বের করছিল। মূলত সেই এলিনাকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতে চায়, কিন্তু সেটা কেন চায় সেটা আমরা সামনে জানতে পারবো। তো বেন এলিনা ছবি স্ক্যান করে তার লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপর দেখা যায় এলিনা একটি এক্সিকিউটিভ ক্লাবের ভেতরে যাচ্ছিল। আর এটি মূলত ছিল একটি অ্যাসকর্ট, যেখানে শুধুমাত্র হাই র্যাঙ্কিং অফিসারদের এন্ট্রি করার অনুমতি রয়েছে। যে কেউ চাইলেই এখানে ঢুকতে পারে না, তাই এখানে যেতে হলে বেনকেও পারমিশন নিতে হবে। এবার এমন সময় আমরা এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় যে আজ থেকে প্রায় অনেক বছর আগে এলিনা এবং বেন দুজন মিলে একটি বস্তিতে থাকত। অর্থাৎ তারা ছিল রেড জোনের সদস্য, আর সেই সময় তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। তবে একদিন হঠাৎ করে এলিনা কাউকে কোনো কিছু না বলেই গায়েব হয়ে যায়। আর মূলত এলিনাকে খুঁজে বের করার জন্যই বেন নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে গ্রিন জোনে চলে আসে। এমনকি গ্রিন জোনে আসার জন্য সে তার ওয়াইফ লরাকে প্রেমের জালে ফাঁসায় এবং কৌশলে তাকে বিয়ে করে নেয়। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই। তো সেদিন রাতের বেলা বেন বাসায় আসার পর তার ওয়াইফ লরার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল।
তো এখানে তারা দুজন মিলেই বলছিল, ফাইনালি এখন আমরা সিগা কর্পোরেশন থেকে বেবি নেওয়ার অনুমতি পেয়ে গিয়েছি। আসলে বর্তমানে পৃথিবীর এমন একটি নিয়ম ছিল যে বাচ্চা নেওয়ার জন্য কর্পোরেশনের অনুমতির প্রয়োজন ছিল, যে কেউ চাইলেই নিজের ইচ্ছে মতো বাচ্চা নিতে পারত না। তো লরা এখানে বলে, এখন আমাদের খুব দ্রুত ফ্যামিলি প্ল্যানিং করে ফেলা উচিত। তবে একথা শুনে বেন তার সামনে মিথ্যে খুশি হওয়ার নাটক করছিল, কারণ বেন তো আসলে লরাকে মন থেকে ভালোবাসত না, বরং তার মনে ছিল অন্য কেউ। এবার পরের দিন আমরা এলিজাবেথকে দেখতে পাই, যে কিনা বেনের সঙ্গে দেখা করতে এসেছে। তো সে এখানে বেনের কাছে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। আসলে কোনো এক কারণে লরা তার মায়ের সঙ্গে কথা বলে না, এমনকি তার সঙ্গে কখনো দেখা পর্যন্ত করে না। তাদের এই ভুল বোঝাবুঝি মান অভিমানের পালা শেষ করার জন্য এলিজাবেথ বেনকে দায়িত্ব দিয়ে যায়, যাতে করে বেন তার মেয়েকে কনভিন্স করে তাদের সম্পর্ক আবারও ঠিক করে দেয়। তো এলিজাবেথের চলে যাওয়ার পর বেন তার ওয়াইফ লরাকে কল করে বলে, তোমার মায়ের সঙ্গে এখন অন্তত তোমার দেখা করা উচিত। অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে, আর কতদিন তুমি এভাবে অভিমান করে থাকবে? যতই হোক সে তো তোমার মা। কিন্তু এসব কথা শুনে লরা তখন তাকে জানায় যে তার কাছে এত সময় নেই, তার অনেক কাজ রয়েছে। তবে বেন বুঝতে পারে তার কথা শুনে আসলে লরার মন খারাপ হয়েছে, তাই সে লরাকে বলে, আজ আমি আমার কিছু বন্ধুদের সঙ্গে মিট করতে যাব, তুমিও আমার সঙ্গে চলো, তাহলে হয়তো তোমার অনেকটাই ভালো লাগবে। আর বেন মূলত এখানে তার রেড জোনে থাকা বন্ধুদের কথা বলছিল, কিন্তু লরা এখানে রেড জোনের কথা শুনে সে না করে দিয়ে দ্রুত ফোন কেটে দেয় এবং খুবই অস্থির হয়ে ওঠে। এবার আমরা আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রেড জোন থেকে কেউ একজন লরার উপর অ্যাটাক করেছিল, যার কারণে সেই কথা মনে করে লরা অনেক প্যানিক হয়ে গিয়েছে। আর এখানে লরা নিজেকে এই প্যানিক থেকে শান্ত করার জন্য তার নিজের হাতে কেটে ফেলে, আর কিছুক্ষণ পর সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তবে এরপর সে তার হাতে এক ধরনের স্প্রে করে, যার ফলে তার হাতটি একদম আগের মতো ঠিক হয়ে যায়। তো যাই হোক, বেন সেদিন সন্ধ্যাবেলায় রেড জোনে তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বেন তার বস জ্যাককেও সাথে করে নিয়ে আসে। আসলে রেড জোনের মানুষদের গ্রিন জোনে প্রবেশ করা নিষেধ হলেও গ্রিন জোনের মানুষেরা যখন ইচ্ছে তখনই রেড জোনে আসতে পারে। তো বেন মূলত জ্যাককে নিয়ে রেড জোনের একটি ক্লাবে এসেছে, আর এই ক্লাবে এসে জ্যাককে বেন এত পরিমাণে ড্রিঙ্কস করায় যে জ্যাক কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, যার ফলে বেন তাকে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে যায়। আর তখন সে কৌশলে জ্যাকের কাছ থেকে তার ব্লাড স্যাম্পল নিয়ে নেয়, যাতে করে সেই স্যাম্পল দিয়ে জ্যাকের বিভিন্ন তথ্য বের করে ফেলতে পারে। এরপর বেন সবাইকে মিথ্যে অজুহাত দিয়ে বলে, আমি আসলে একটি জিনিস বাহিরে ভুল করে রেখে এসেছি, সেটা আনতে যেতে হবে। এরপর সে পেছনের গেট দিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় যে সে পুরনো একটি বিল্ডিংয়ে এসে থিওর সঙ্গে দেখা করে, কারণ এই থিও হলো বেনের গার্লফ্রেন্ড এলিনার ভাই। বেন এলিনার সম্পর্কে যেই তথ্য বের করেছে সেটা সে থিওকে বলে দেয়। বেন এখানে থিওকে আরো জানায় যে তোমার বোন এখন বিশাল বড় একটি জায়গাতে কাজ করছে, সেখানে যেতে হলে আমার নিজেরও পারমিশনের প্রয়োজন। আর তাছাড়া আমার মনে হয় না পারমিশন চাইলেও তারা আমাকে পারমিশন দেবে। সেখানে প্রবেশ করার একমাত্র উপায় হচ্ছে আমার প্রমোশন হওয়া, তবেই হয়তো আমি সেখানে প্রবেশ করতে পারবো। বেন এখানে থিওকে আরো বলে, আমি খুব দ্রুতই যেভাবেই হোক ইলিগেল ভাবে আমার প্রমোশন করিয়ে নেব। এবার পরের দিন বেন অফিস থেকে হুইসলার নামক একটি ডিভাইস খুঁজে পায়, যেটা দিয়ে মানুষকে শক দিলে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তবে এই ডিভাইসটি কাজে লাগানোর জন্য বেন মিটিংয়ের সময় জ্যাকের উপর শুট করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে জ্যাক একদম অসুস্থ হয়ে পড়ে, সেজন্য জ্যাক বাইরে চলে যায়। তখন সেই সুযোগে বেন জ্যাকের ওই ব্লাড স্যাম্পল নিয়ে তার কম্পিউটারের অ্যাক্সেস নিজের কাছে নিয়ে নেয়। এমনকি সে সেই কম্পিউটার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করে তার কাছে রেখে দেয়। এরপর অফিস ছুটি হওয়ার সময় সন্ধ্যায় গার্ডদেরকে দেখা যায়, তারা প্রত্যেকটা এমপ্লয়িকে খুবই ভালোভাবে তল্লাশি করছিল। সবার শেষে চেক করে সেই হ্যাকিং ডিভাইসটা জ্যাকের পকেট থেকে পাওয়া যায়। আসলে এই ডিভাইসটি বেন সুযোগ বুঝে জ্যাককে ফাঁসানোর জন্য তার পকেটে রেখে দিয়েছিল। তো এই ডিভাইসটি জ্যাকের পকেটে পাওয়ার অপরাধে তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি রুমে জুলিয়ানের সামনে এনে হাজির করা হয়। এদিকে বেন জ্যাকের জায়গা খালি হওয়ার জন্য অনেক খুশি হয়ে যায়, কারণ এখন ওই জায়গা শুধুমাত্র বেনই দখল করতে পারবে, আর এতেই তার প্রমোশনের কাজ হয়ে যাবে। কিন্তু দেখা যায় বেনের প্ল্যান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এলিজাবেথ বেনকে কোনো প্রমোশন না দিয়ে বরং সে জ্যাকের পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, কারণ সে চাইছিল জ্যাকের জায়গাতে নতুন কোনো লোককে বসাতে। অর্থাৎ বেন যদি জ্যাকের জায়গায় আসতে চায় তাহলে তাকে লিগেলভাবে পরীক্ষা দিয়ে আসতে হবে। আর এসব কারণে বেনের একদম মন খারাপ হয়ে যায়, কারণ তার সমস্ত প্ল্যান এখানে নষ্ট হয়ে গিয়েছে। এমন সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে বেনের আসল নাম হচ্ছে আয়রন।
বেন অনেক ছোট থাকতেই তার বাবা মা মারা যায়। তবে বেন ছোটবেলা থেকেই ছিল খুবই স্মার্ট। সে তখন এমন একটা চশমা বানায় যেটা দিয়ে সে যে কোনো মানুষের চোখ স্ক্যান করে তার সমস্ত ডিটেলস রেকর্ড করতে পারে। আর ওই ছোটবেলাতেই বেন আর এলিনার দেখা হয়েছিল, যার সাথে বেন এক হয়ে ছোটবেলা থেকে বিভিন্ন মানুষের চোখ স্ক্যান করে তাদের ইনফরমেশনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে খাবার, টাকা, এই সমস্ত মূল্যবান জিনিস চুরি করে নিয়ে আসত। তো তারা এইভাবে একসঙ্গে থাকতে থাকতে তাদের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে। এরপর একদিন এলিনা স্কলারশিপ নিয়ে পড়াশোনার জন্য সোজা বিদেশে যাওয়ার সুযোগ পায়। আর সে বিদেশে যাওয়ার আগে বেনকে স্মৃতি হিসেবে একটি রিং গিফট করে দেয়। ফাইনালি আইপিএল সিজন চলে এসেছে। বড় দল, উত্তেজনাপূর্ণ ম্যাচ, রোমাঞ্চকর মুহূর্ত। প্রতিটি খেলাকে ঘিরে উত্তেজনা সত্যিই অসাধারণ। আর এই সময়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেখানে আপনি সরাসরি ম্যাচ দেখতে পারেন এবং ম্যাচ বিজয়ী, মোট রান, সর্বোচ্চ স্কোরার, এমনকি আপনার পছন্দের প্রায় যে কোনো কিছুর উপর অনুমান করে গেম খেলতে পারেন। তবে সত্যি বলতে শুধু ক্রিকেটই নয়, এই অ্যাপে আপনি যা সবচাইতে বেশি উপভোগ করবেন সেটা হলো দ্রুতগতির গেম এবং স্লট, কারণ এগুলো তাৎক্ষণিক অ্যাকশন এবং তাৎক্ষণিক ফলাফল দেয়। এমনকি এখানে রয়েছে ক্রিস্টাল ক্র্যাশ এবং প্লিঙ্কো এক্সের মতো আরও অসাধারণ কিছু গেম। এমনকি এখানে আপনি জিততে পারেন আইফোন, ল্যাপটপ, BMW গাড়ির মতো আরও অনেক পুরস্কার এবং আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পান। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে সাইন আপ করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করে আমার প্রোমো কোডটি ব্যবহার করুন এবং বোনাস পান। তো যাই হোক, এলিনা চলে যাওয়ার পর বেনের সঙ্গে রিড নামের একজনের পরিচয় হয়। আর রিড তখন বেনকে অফার দেয় যে তারা দুজন মিলিয়ে চশমা দিয়ে স্ক্যান করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। আর তখন টাকা ইনকাম করার জন্য বেন রাজি হয়ে যায়। এদিকে জুলিয়ানকে দেখা যায়। সে জ্যাককে অনেক টর্চার করে তার কাছে জানতে চায়, তুমি রেড জোনের ক্লাবে কেন গিয়েছিলে? জ্যাক তখন জানায়, আমি নিজে থেকে যাইনি, বেন আমাকে তার সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এদিকে বেনি সমস্ত কিছু তার হ্যাকিং ডিভাইস দিয়ে তার রুমে বসে দেখছিল। আর এসব কিছু দেখে বেন অনেক চিন্তায় পড়ে যায়। তখন সেখানে হঠাৎ করে গার্ড এসে বেনের পুরো অফিসের তল্লাশি করতে শুরু করে। কিন্তু গার্ড এখানে কোথাও কোনো কিছুই খুঁজে পায় না, কারণ বেন বুঝতে পেরেছিল যে এখানে খুব দ্রুতই গার্ড চলে আসবে। তাই সে তাড়াতাড়ি করে এখান থেকে তার সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলে। এমনকি সে তার ওই হ্যাকিং ডিভাইসটিও আগে থেকে লুকিয়ে রেখেছিল। এরপর বেন তার বন্ধু রজার সঙ্গে দেখা করতে যায়। তখন রজা তাকে জানায় ইন্টারভিউর জন্য ক্লিয়ার ডাটা প্রয়োজন, তাই রেড জোনে যাওয়ার প্ল্যান জ্যাকের ছিল। অন্যদিকে জুলিয়ান বেনকে ডেকে পাঠায় এবং তার কাছে রেড জোন সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে, ঠিক যেমনটা সে জ্যাককে করেছে। তখন বেন পুরো মিথ্যে নাটক সাজিয়ে তার প্ল্যান মতো জ্যাককে দোষ দিয়ে বলে, আমি তো ওখানে যেতেই চাইনি, জ্যাক আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছে। এসব বলে বেন সেই রুম থেকে আসার আগে তার হ্যাকিং ডিভাইসটি জুলিয়ানের টেবিলের নিচে লাগিয়ে রেখে আসে। আর বেন বাহিরে আসলে গার্ডরা তাকে চেক করে তার কাছে আর কিছুই পায় না। এরপর বেন আবারও বাহানা করে জুলিয়ানের রুমে আসে। তখন সে ডিভাইসটি খুঁজতে গেলে কোথাও আর হ্যাকিং ডিভাইসটি খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ বেনের উপরও কেউ না কেউ নজর রাখছে। তো যাই হোক, জ্যাকের মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় তার উপর একটি ডিভাইস দিয়ে শুট করা হয়েছিল, যার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তাই বেনকে আবারও ডেকে পাঠানো হয় এবং ওই ডিভাইসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে বেন স্বীকার করে কথা ঘুরিয়ে বলে, আসলে আমাকে ওই ডিভাইসটি জ্যাকে নিয়ে আসতে বলেছিল, যার কারণে আমি নিয়ে এসেছিলাম। এদিকে জ্যাকের কাছে আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আগে জ্যাকের সব মেমোরি থেকে সকল ইনফরমেশন ডিলিট করে দেওয়া হয়। অর্থাৎ এই ডিভাইস দিয়ে মানুষের মেমোরি ডিলিট করা সম্ভব। মূলত এলিজাবেথ এমনটা করতে বলেছিল, যার কারণে জ্যাকের সঙ্গে এসব কিছু করা হচ্ছে। তাই জ্যাককে আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা যায় না, কারণ জ্যাক এখন পুরোপুরিভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। তার মেমোরিতে এখন আর তেমন কোনো কিছুই নেই। আর যেহেতু এখন জ্যাকের কোনো মূল্যই ছিল না, তাই তাকে রেড জোনে এনে ফেলে দেয়া হয়। অন্যদিকে আমরা রজাকে দেখতে পাই। সেই মূলত ব্যানের সেই হ্যাকিং ডিভাইসটি চুরি করেছে। এই ডিভাইসে কি আছে সেটা জানার জন্য রজা সেটাকে তার কম্পিউটারে লাগালে কম্পিউটার সিস্টেম সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাই রজার ওই ডিভাইসটিতে কি আছে সেই সম্পর্কে কোনো কিছুই জানা হয় না। অন্যদিকে রিড নামের একজন বেনের সঙ্গে পার্সোনালি দেখা করতে আসে। আর সে বেনকে জানায় যে একটি মেয়েকে এলিনা যেখানে কাজ করে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছে। তবে সেটা এলিনা কিনা সেটা আমি জানি না। একথা শুনে বেন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। এবার প্রায় 6 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এলিনা একটি রেস্টুরেন্টে কাজ করত। তো একদিন বেন এসে এলিনার রিং তাকে ফিরিয়ে দেয়।
তবে এতে এলিনা কোনো কিছু না বলে চুপচাপ রিংটি নিয়ে তার কলেজে চলে যায়। তারপর বেন সবসময় এলিনাকে ফলো করতে থাকে। এলিনা তার ক্লাসরুমে গেলে দেখতে পায় যে তার কম্পিউটারে অদ্ভুত রকমের অ্যাড দেখাচ্ছে। এমনকি অ্যাড শেষে তাকে নিজের শরীরে অদ্ভুত এক ধরনের ড্রাগস ইনজেক্ট করতে হয়। এতে এলিনা অসুস্থ হয়ে পড়লে বেন এসে তাকে নিয়ে যায়। এরপর তারা দুজন নিজেদের ভেতর খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে থাকে। এবার বর্তমান সময়ে দেখা যায় যে লরার বাড়ির কাজের মেয়েকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কারণ কাজের মেয়েটি লরেদের বাড়ি থেকে মাংস চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন লরা এসে পুলিশের কাছে মিথ্যে বলে এবং সে কোনোমতে তার কাজের মেয়েকে বাঁচিয়ে নেয়। এরপর সে সেই মেয়ের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কেন আমার রুম থেকে মাংস চুরি করেছ? তখন সেই মেয়েটি তাকে জানায়, আসলে মাংস চুরি করে আমার একজন ডক্টরকে দেওয়ার কথা ছিল, যাতে সে পরীক্ষা নিরীক্ষা করে আমার ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারে। কথা শোনার পর লরা অনেক অবাক হয়ে যায়, আর ওই বাচ্চার সঙ্গে সে নিজে দেখা করতে চায়। লরা আসলে মন থেকে একজন ভালো মানুষ ছিল, মানুষের প্রতি তার অনেক মায়া কাজ করত। তবে সেই কাজের মেয়ে মূলত ছিল রেড জোনের। তে এত বড় কোম্পানির মালিকের মেয়ে রেড জোনে আসবে এ কথা জানতে পেরে রেড জোনের অনেক মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করতে শুরু করে। তবে এমন সময় দেখা যায় সেখানে গার্ড এসে বোম মেরে সেখান থেকে সমস্ত মানুষদেরকে সরিয়ে দেয়। তবে এতে করে সেখানে বিশাল বড় ঝামেলা শুরু হয়ে যায়, যার ফলে লরা তার মাথায় অনেক আঘাত পায় এবং এই আঘাতের ফলে লরা সেখানে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর লরার কাজের মেয়েকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে সিগা কোম্পানি কম্পিটিটর ইনাজা কর্পোরেশনে এসে মিডিয়ায় বাচ্চাদের একটি ভিডিও দেখায়, যেখানে মেসেজ দেওয়া হচ্ছিল, যদি কারো আশেপাশে কোনো অদ্ভুত জিনিস দেখতে পাও তাহলে অবশ্যই সেটা পুলিশকে জানাবে। এখানে ইনাজা কোম্পানির ডিরেক্টর ডায়নাকে দেখা যায়, যে কিনা মূলত এখন প্রেগনেন্ট ছিল। তবে সে তার কোম্পানি নিয়ে মোটেও খুশি ছিল না। সে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশিরভাগ চিন্তা করতে থাকে। আসলে সে তার সন্তানকে এমন কোনো পরিবেশ উপহার দিতে চায় না, যার ফলে সে তার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সে এই বিষয়টি এলিজাবেথকে জানাতে আসে এবং তাকে বলে যে সে খুব দ্রুত এই কোম্পানি ছেড়ে চলে যাবে। তবে একথা শুনে এলিজাবেথ অনেক ঘাবড়ে যায়, কারণ ডায়না এই কোম্পানির অনেক সিক্রেট ইনফরমেশন জানে। মূলত একসময় ডায়না সিগা কোম্পানিতে গোপনে যুক্ত ছিল। তো এলিজাবেথ তার টিমকে ডেকে জিজ্ঞাসা করে যে ডায়নাকে কিভাবে তাদের কোম্পানিতে টিকিয়ে রাখা যায়। তখন বেন এখানে এলিজাবেথকে বলে, আমরা এখানে ডায়নার মৃত্যুর নাটক করব। যে রিসেন্ট মারা গিয়েছে তাকে এনে ডায়নার জায়গায় দিলে কারো কোনো সন্দেহ জাগবে না। আর বেনের এই প্ল্যান শুনে এলিজাবেথ তার এই প্ল্যানে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, এমন প্ল্যান করার জন্য ডায়না এলিজাবেথের সঙ্গে একটি বাথরুমে এসে দেখা করে। বাথরুমের জায়গাটি খুবই সিক্রেট ছিল, এখানে কেউ কোনো কিছু মনিটরিং করতে পারে না। সেই সাথে এখানে ইনভিজিবল দেয়াল দেয়া আছে। তখন ডায়না আবারও এলিজাবেথকে থ্রেট দিয়ে বলে, আমি এখানে থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ কোম্পানির লোক আমার হাতের ভেতরে একটি ডিভাইস সেট করে দিয়েছে। যদি আমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা এটা অ্যাক্টিভ করে দেবে। এসব বলে ডায়না সেখানে ইনাজা কোম্পানির একটি সিক্রেটও শেয়ার করে। সে এখানে বলে, ইনাজা কোম্পানি এমন একটি বীজ বানিয়েছে যা দিয়ে মরুভূমিতেও ফসল ফলানো সম্ভব। তো এসব কথা শুনে এলিজাবেথ তাকে সুরক্ষিতভাবে এখান থেকে ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়। এদিকে রেড মেয়েটির মৃত্যুর সংবাদ বলে গিয়েছিল সে এলিনা হলেও হতে পারে। তো তার বডি এখানে আনা হয় এবং তার বডিতে প্লাস্টিক সার্জারি করিয়ে ডায়নার চেহারা দেয়া হয়। তবে এখানে ডেড বডি দেখে বেন বুঝতে পারে না যে এটা তার গার্লফ্রেন্ড এলিনা কিনা। অন্যদিকে এলিজাবেথ ডায়নাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ডায়নাকে নিয়ে এলিভেটরে চলে আসে। এই এলিভেটরটিও ছিল ইনভিজিবল। তো দেখা যায় এলিভেটরের ভেতরে আসলে জুলিয়ান সেখানে অন্য একটি লাশ নিয়ে হাজির হয়, যার চেহারা প্লাস্টিক সার্জারি করে হুবহু ডায়নার মতো করা হয়েছে। এরপর বেন ডায়নার হুঁশ ফিরিয়ে তার ভেতর থেকে এক ধরনের ভাইরাস নিয়ে এসে মৃত বডিতে ট্রান্সফার করে দেয়। বেন তার সবকিছু সার্চ করলে সেখান থেকে একটি রিং পায়, আর এই রিংটি ছিল মূলত এলিনার রিং, যেটা একসময় এলিনা তাকে দিয়েছিল। এটা দেখে বেন তো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ যার জন্য সে এত কিছু করেছে সে যদি না থাকে তাহলে তার এত কষ্ট করার কি মানে। এরপর বেন সেই রিংটি নিয়ে থিওর সঙ্গে দেখা করতে যায়। এদিকে থিও রিংটা হাতে ধরার সাথে সাথেই ডিএনএ ম্যাচ হয়ে যাওয়ার ফলে একটি ভিডিও ওপেন হয়ে যায়, আর এই ভিডিওর মাধ্যমে তারা বুঝতে পারে যে এলিনা আসলে বেঁচে আছে। সে শুধু রিংটি তার একজন কলিগকে দিয়েছিল, যাতে ভিডিওটি থিও পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে রজাকে দেখা যায়, সেও প্রমোশনের নেশায় একদম উন্মাদ হয়ে গিয়েছে, যার কারণে সে বেনের আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দিতে চায়। তাই সে রেড জোনে একজন হ্যাকারকে খুঁজতে আসে এবং সে র্যামনা নামক একজন হ্যাকারকে খুঁজে পায়। এরপর সে র্যামনাকে বেনের ডিভাইসটি হ্যাক করতে বলে।
তখন র্যামনে একটি খামে তাকে একটি হ্যাকার লিফট দেয়। তো রজা এই লিফট নিয়ে বেনের ডিভাইস হ্যাক করে এলিনার সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। তবে রজাও এলিনার অফিসে যেতে পারবে না, তাই সে তার বাবার কাছে আসে, যাতে করে সে তার বাবার কাছ থেকে কিছু সাহায্য পেতে পারে। রজার বাবা একজন সম্মানিত কর্মকর্তা ছিল, যার কারণে তার কাছে যে কোনো স্টাফের ইনফরমেশন থাকে। তো রজা তার বাবার কাছে এসে এলিনার ফাইল চায়, আর রজার কথা শুনে তার বাবা তাকে একটি শর্ত দিয়ে বলে, আমি তোমার এই কাজটি করে দিতে পারবো, তবে তুমি যদি তার বিনিময়ে আমার একটি কাজ করো। রজার বাবা এখানে তাকে শর্ত দেয়। সে বলে, তুমি যদি তোমার ভাইকে পাগলাগারোতে পাঠাতে পারো তাহলে আমি তোমাকে এই ফাইলটি এনে দিতে হেল্প করব। কিন্তু রজা এমন কোনো কিছুই করতে চাইছিল না, তাই সে তার বাবার উপর প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বেন আর এলিনার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এলিনার স্কলারশিপ চলে যাওয়ার পর তার অনেক টাকার প্রয়োজন ছিল, তাই সে যে কোনো কাজ করতেই রাজি হয়ে যায়। ঠিক সেই সময় ডানা তাকে একটি ইলিগেল কাজের অফার দিলে এলিনা তাতে কোনোভাবেই রাজি হয় না। এতে তার বাবা রাগ করলে এলিনার ভীষণ মন খারাপ হয়। এমন পরিস্থিতি দেখে বেন আর থিও দুজনে মিলে স্ক্যাম করে টাকার এক্সচেঞ্জ রেট চেঞ্জ করে সেখান থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। এরপর তারা টাকাগুলো এলিনাকে দেয়। তবে এলিনা আর বেনকে একসঙ্গে এই টাকা নিয়ে কথা বলতে দূর থেকে একজন দেখতে পায় এবং তাদের সমস্ত কথোপকথন শুনে ফেলে, এমনকি তাদের বাড়ির মধ্যে বোম ব্লাস্ট করে দেয়। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে সেও টাকার লোভে এই কাজটি করেছে। এই ব্লাস্টের কারণে এলিনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, এমনকি সেই টাকাগুলো সব পুড়ে শেষ হয়ে যায়। আর সেই সময় ফায়ার সার্ভিসও এখানে এসে কাজ করতে চায় না, কারণ তারা এই জায়গার ট্যাক্স অনেকদিন ধরেই বকেয়া রেখেছিল। এসব কিছুর জন্য এলিনা বেনকে দায়ী করতে থাকে, কারণ সে যদি এভাবে স্ক্যাম না করত তাহলে এমন কিছুই হতো না। এদিকে ট্যাক্স না দেওয়ার অপরাধে পুলিশ এলিনার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এই সব কিছুর জন্য এলিনা বেনের উপর অনেক ক্ষেপে যায়। এক পর্যায়ে এলিনা তার বাবাকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর জন্য ডায়নার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে বেন জানতে পারে যে ডায়না এলিনাদের রেস্টুরেন্টে আগুন লাগিয়েছে। এটা জানতে পেরে বেন তার উপর হামলা করতে আসে, কিন্তু সে এখানে কোনো কিছুই করতে পারে না। তার আগে ডায়নার গার্ডরা তাকে ধরে ফেলে। সেই সময় বেনের সঙ্গে রিডের পরিচয় হয়। রিডও মূলত সিগা কর্পোরেশনে তার মিথ্যে পরিচয়ের মাধ্যমে কাজ করছিল। আর এই বিষয়টি বেন যখন জানতে পারে তখন সে রিডকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার কারণে রিড তখন তাদের কোম্পানিতে বেনকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এভাবেই বেন তার অতীত থেকে বর্তমানে একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে সিগা কোম্পানিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে ডায়নাকে দেখা যায় তাকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে অন্য একটি চেহারা দেওয়া হয়েছে। তো ডায়না এখানে এলিজাবেথকে আরও একটি সিক্রেট বলে দেয়। সে বলে যে তাদের কোম্পানিতে আরও এমন একটি টেকনোলজি বের করা হয়েছে যেটার মাধ্যমে লবণাক্ত পানিতেও ফসল ফলানো সম্ভব। অন্যদিকে রজা বেনের সেই ফাইলগুলো ডাউনলোড করে নেয়, তবে ফাইলগুলোর সঙ্গে তার ফোনে একটি ট্র্যাকিং ডিভাইসও ডাউনলোড হয়, যার কারণে সে কিছুটা ঘাবড়ে গিয়ে তার ভাইয়ের কাছে চলে যায়। আর এখানে আমরা তাদের দুই ভাইয়ের কথাবার্তা শুনে বুঝতে পারি যে তারা দুজনই তাদের বাবাকে অনেক অপছন্দ করে, যার কারণে তাদের ভেতর কিছুটা মিল রয়েছে। কিন্তু তাদের দুই ভাইয়ের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তবে এখানে তারা দুই ভাই মিলে প্ল্যান করে যে তারা কোনো না কোনোভাবে তার বাবাকে চিরদিনের জন্য রেড জোনে পাঠিয়ে দেবে। এরপর তার বাবার যে প্রপার্টি থাকবে সেই সব কিছুই তারা দুই ভাই মিলে ভাগ করে নিয়ে নেবে। এরপর রজা তার বাবার সাথে দেখা করতে আসে। প্ল্যান অনুযায়ী সে তার বাবার কথা মতো কাজ করতে চায়, যার কারণে রজার বাবা রজাকে এলিনার অফিসে নিয়ে আসে। আর ফাইনালি রজার সঙ্গে এলিনার দেখা হয়ে যায়। তো রজার এখানে আসার খবর জেনে যায় বেন, কারণ বেন রজার ফোন ট্র্যাক করে নিয়েছিল, যার কারণে বেন এই বিল্ডিংয়ে লুকিয়ে লুকিয়ে এসেছে। বেন এখানে দূর থেকে এলিনাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে রজা এলিনার কাছে তার নাম জানতে চায়, কিন্তু এলিনা এখানে তার আসল নাম না বললে রজা তখন তার কাছে বেনের কথা জিজ্ঞাসা করে। কিন্তু এলিনা তখন খুব অ্যাটিটিউড নিয়ে বলে যে সে বেন নামের কাউকে চেনে না। তো যখন কোনোভাবেই রজা এলিনার কাছ থেকে সত্য কথা জানতে পারছিল না তখন সে ভীষণ রেগে যায় আর তাকে টর্চার করে ভয় দেখাতে শুরু করে। বেন এসব কিছু অন্য রুম থেকে দেখছিল। এরপর দেখা যায় বেন এখানে এলিনাকে বাঁচানোর জন্য এই হোটেলের একটি সিস্টেমকে হ্যাক করে সেখানে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। আর এর কারণে পুলিশ এলিনাকে গ্রেফতার করে নিয়ে যায়, যার ফলে এলিনা বেঁচে যায়। এরপর বেন তখন তার অফিসে ফিরে আসে এবং জুলিয়ানের সামনে সে তার একটি প্রজেক্টের প্রেজেন্টেশন দেয়, যেটার নাম হচ্ছে এভার ক্লিয়ার। এই প্রেজেন্টেশন দেখে এলিজাবেথ অনেক খুশি হয় আর তাকে মাত্র 1 মাসের মধ্যে প্রজেক্টটি রেডি করতে বলে। অন্যদিকে রজা রেড জোনে এসে এলিনার একজন টিচারের সঙ্গে দেখা করে এবং তার থেকে এলিনার বাবার ফোন নাম্বার নিয়ে তার সাথে দেখা করতে যায়। এরপর সে এলিনার বাবাকে বেনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা। এলিনার বাবা তখন বলে এটা তো বেন। একথা শুনে রজা বুঝতে পারে
যে বেন রেড জোন থেকে গ্রিন জোনে গিয়েছে, কারণ তা না হলে এলিনার বাবা তো তাকে চিনত না। যার কারণে সে এবার প্ল্যান করে যে এলিনার বাবার মাধ্যমে সে বেনের আসল পরিচয় খুঁজে বের করবে, আর এই বিষয়টি সে সবার সামনে ফাঁস করে দেবে, যাতে করে কোম্পানিতে বেনের জায়গায় তার প্রমোশন হয়ে যায়। এদিকে রজা যা যা প্ল্যান করেছে তার লাইভ লোকেশন সবকিছু বেন জেনে যায়। তাই সে রজাকে আটকানোর জন্য তার সঙ্গে দেখা করে। তারা দুজন মিলে ডিল করে ফেলে। বেন রজাকে কথা দেয় যে সে এলিজাবেথকে বুঝিয়ে বলে তার প্রমোশনের ব্যবস্থা করে দেবে। তার বিনিময়ে রজা বেনের সমস্ত অতীত সবার কাছে গোপন রাখবে। তবে এমন সময় বেন দেখতে পায় যে রজা এখানকার সবকিছু তার গাড়ির ভেতরের একটি ডিভাইসের মধ্যে রেকর্ড করে রেখেছে। আর এটা দেখে বেন তখন রজাকে মারতে শুরু করে। দুজনের মধ্যে এখানে অনেক বড় একটি ফাইট শুরু হয়ে যায়। তবে এক পর্যায়ে দেখা যায় যে বেন এখানে মারতে মারতে রজাকে মেরে ফেলে। এরপর সে থিওর সাহায্যে রজার লাশটিকে এমন একটি জায়গাতে ফেলে দেয় যেটার মাধ্যমে সবাই মনে করবে রজা অ্যাক্সিডেন্টলি সেখানে পৌঁছে দুর্ঘটনায় মারা গিয়েছে। এবার পরের দিন লরা রেড জোনে আসে, যাতে করে সে তার ৮ বছর আগের পুরনো ভয়ঙ্কর ইতিহাসকে ভুলে যেতে পারে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে ৮ বছর আগের ঘটনা দেখতে পাই। লরা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে রেড জোনের একটি ক্লাবে এসেছিল। তখন সেখানে ব্যাডলি নামের একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। খুব অল্প সময়ের মধ্যে তারা বেশ ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা সেখানে অনেক এনজয় করে। তবে ব্যাডলি বন্ধুত্বের সুযোগ নিয়ে লরাকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করিয়ে ফেলে। এরপর পার্টি থেকে বেরিয়ে ব্যাডলি লরাকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সে লরার মা এলিজাবেথকে ফোন করে তার কাছে মুক্তিপণের টাকা দাবি করে। এই ঘটনায় এলিজাবেথের কোম্পানির সবাই লরাকে বাঁচানোর জন্য টাকা দিতে চাইলেও এলিজাবেথ সবাইকে তা করতে নিষেধ করে দেয়। কারণ সে বলে যদি টাকা দিয়ে তার মেয়েকে ছাড়িয়ে আনতে হয় তাহলে চারিদিকে তার এবং তার কোম্পানির অনেক বড় বদনাম হয়ে যাবে, কারণ তার নিজেরই এত বড় পাওয়ার রয়েছে। তারপরও তার মেয়ে কিভাবে কিডন্যাপ হয়ে গেল সে নিজের মেয়েকে হারাতে পারবে, তবুও কোম্পানির বদনাম সে কোনোভাবেই মানতে পারবে না। অন্যদিকে এলিজাবেথ টাকা না পাঠালে ব্যাডলিরা লরার উপর নির্মমভাবে টর্চার করতে শুরু করে। এদিকে এমন পরিস্থিতিতে জুলিয়ান পুলিশের কাছে এসে ব্যাডলির অ্যাড্রেস ট্র্যাক করে। তবে লরাও চুপচাপ বসেছিল না। সে সুযোগ বুঝে একটি চাকু দিয়ে তার হাতের বাঁধন কেটে ফেলে। ততক্ষণে লরাকে বাঁচানোর জন্য জুলিয়ানও এখানে হাজির হয় এবং জুলিয়ান ব্যাডলিকে গুলি করে মেরে ফেলে। এভাবে ব্যাডলির হাত থেকে এবং রেড জোন থেকে লরা কোনো মতে মুক্তি পায়। তবে যেহেতু তখন তার মা তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করেনি এবং তার সামর্থ্য থাকা সত্ত্বেও মুক্তিপণ দেয়নি, তাই তখন থেকেই লরা তার মাকে ঘৃণা করে। এই ঘটনার পর সে তার মাকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারেনি, যার ফলে সে তার মার সঙ্গে এখনো কথা বলে না। এবার বর্তমান সময়ে দেখা যায় লরা রেড জোনে এসে তার কাজের লোকের সঙ্গে দেখা করে। এমনকি লরার কাছে থাকা সেই স্পেশাল স্প্রে দিয়ে কাজের মেয়ের ছেলেকে স্প্রে করে সুস্থ করে তোলে। এমন সময় সেখানে এখানকার লোকাল একজন গুন্ডা এসে আবারও লরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর তাকে কিডন্যাপাররা শর্ত দেয় এবং বলে তোমাকে এখানকার অসহায় গরিব মানুষদের ট্রিটমেন্ট করতে হবে। লরা তখন তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ তার এমনিতেই রেড জোনের মানুষের প্রতি অনেক মায়া হয়, তাই সে এমনিতেই তাদের উপকার করার জন্য প্রস্তুত। এবার অন্যদিকে বেনকে দেখা যায় সে রজার ঘড়ির ভেতরের কিছু ফাংশন চেঞ্জ করে দেয়। এরপর সে থিওকে সেই ঘড়িটি দিয়ে বলে যে এটা সিগা কোম্পানির বলে বিক্রি করে দিতে। থিও তখন তার কথা মতো একটি বাড়ির সেই ঘড়িটি বিক্রি করে দেয়। মূলত এসব কিছু বেনের প্ল্যান ছিল। এরপর দেখা যায় যারা রজার ঘড়িটি কিনেছে তারা ট্র্যাক করে রজার গাড়ি খুঁজে বের করে ফেলে এবং ওই গাড়ির ভেতর রজার ডেড বডি পেয়ে যায়। এদিকে বেন এভার ক্লিয়ারের প্রজেক্টটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে, আর সে এখানে নিজেকে দিয়েই পরীক্ষা করছিল যে তার ডিভাইসটি সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় বেন রজার সঙ্গে যা কিছু করেছে সবকিছু স্ক্রিনে দেখা যাচ্ছিল। এটা দেখে বেন ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে যে দুজন লোক রজার ঘড়ি কিনে নিয়েছে তারা এসে ঘড়িটি এলিজাবেথকে দেখায়। এটা দেখে জুলিয়ান এখানে এলিজাবেথকে বলে হয়তো রজা গোপনে ইনাজা কোম্পানির সাথে হাত মিলিয়েছে এবং তাদের সমস্ত সিক্রেট তাদেরকে বলে দিয়েছে। এই বলে জুলিয়ান ইনাজা কোম্পানির একজনকে তাদের কোম্পানিতে তুলে নিয়ে আসে, যাতে করে তার কাছ থেকে ইনাজা কোম্পানির সকল তথ্য জানতে পারে। এরপর সে তার মাথায় তাদের নতুন প্রজেক্টের ডিভাইসটি লাগিয়ে দেয়, আর এভাবে সে তার কাছ থেকে হোয়াইট হাউসের কথা জানতে পারে। এরপর তারা যখন রজার কথা জিজ্ঞাসা করে তখন সে আর কোনো কিছুই বলতে পারে না, অর্থাৎ তার মেমোরি থেকে সবকিছু অটোমেটিক ডিলিট করে দেওয়া হয়েছে, আর এখন সে নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছে। তাই এই সুযোগে জুলিয়ান এই অফিসারকে অজ্ঞান করে তার আশেপাশে অনেকগুলো মদের বোতল দিয়ে রাখে, যাতে তাকে দেখে সবাই মনে করে সে নেশায় মত্ত হয়ে আছে, যাতে করে তার উপর কারো সন্দেহ না হয়। এদিকে রজার অফিস থেকে বেনের সেই হ্যাকিং ডিভাইসটি পাওয়া যায়, আর সেখান থেকে তারা এলিনার একটি ছবি খুঁজে পায়। এরপর এই বিষয়টি জুলিয়ান বেনের কাছে জানতে চাইলে সে কোনো কিছুই বলে না।
জুলিয়ান তখন এলিনার সঙ্গে দেখা করে জানতে চায় যে রজার কেন তার সাথে দেখা করতে এসেছিল। এলিনা এখানে জুলিয়ানকে সবকিছু বলে দিতেই যাবে, ঠিক সেই সময় বেন সেখানে এসে হাজির হয় আর সবকিছু এমনভাবে সামলে নেয় যা দেখে এলিনা বুঝতে পারে এখনো বেন কতটা স্মার্টলি সবকিছু গোপন রেখেছে। তাই এলিনাও এখানে সম্পূর্ণ চুপ হয়ে যায়। এরপর জুলিয়ান এখান থেকে ফিরে আসার পর তার ফোনে রজার ডেড বডির একটি ছবি আসে। এটা দেখে সে বুঝতে পারে যে রজার কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, তার অফিসে কেউ না কেউ রজাকে এভাবে মেরে ফেলেছে। তবে কেন আর কে মেরেছে এটা জানা যায় না, যার কারণে জুলিয়ান পরের দিন এলিজাবেথের সঙ্গে দেখা করে এভার কেয়ার ডিভাইসটি অফিসিয়ালি ব্যবহার করার অনুমতি চায়। আর বিষয়টি জুলিয়ান সুন্দরভাবে এলিজাবেথকে বোঝালে এলিজাবেথও তাকে পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে বেন জানতে পারে যে জুলিয়ান রজার ডেড বডির কথা জেনে গিয়েছে এবং সে তার বানানো এভার ক্লিয়ার ডিভাইস দিয়ে খুনিকে ধরতে চায়। এমনকি এই ডিভাইসের এক্সেস সবার থেকে নিয়ে নেওয়া হয়। বেনকে জিজ্ঞাসাবাদ করা হবে এটা বুঝতে পেরে বেন দ্রুত রিডের সিক্রেট ল্যাবে এসে তার জন্য আরেকটি এভার ক্লিয়ার ডিভাইস বানাতে শুরু করে। আর এটা দিয়ে বেন তার অতীতের সমস্ত স্মৃতি এবং রজাকে মারার স্মৃতিগুলো মুছে ফেলে। সেই সাথে তার এসব মেমোরির একটি কপি করে সে অন্য একটি ডিভাইসে রেখে রিডকে দিয়ে যায়। তার অতীত মুছে যাওয়ার পর বেন বাসায় ফিরে লরার সঙ্গে খুব রোমান্টিকভাবে কথা বলতে থাকে এবং বেনের কাছে মনে হতে থাকে যে লড়াই তার জীবনের ভালোবাসা, সে তাকে ভীষণ ভালোবাসে। এতে লরাও অনেক খুশি হয়ে যায়। বেন এখানে লরাকে একটি রিংও গিফট করে। আসলে এমন আচরণ বেন কখনোই লরার সঙ্গে করেনি, কারণ এখন বেনের অতীতের কোনো কিছুই মনে নেই, সে তার মেমোরি একদম রিমুভ করে দিয়েছে। তো যাই হোক, পরের দিন বেনের উপর এভার ক্লিয়ার ডিভাইসটি লাগানো হলে তার কাছ থেকে কোনো তথ্যই পাওয়া যায় না। এমনকি রজার মৃত্যুর সংবাদ শুনে বেন নিজেও অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে বেন রিডের সঙ্গেও ভালো আচরণ করলে রিড তো একদম অবাক হয়ে যায়। সেই সাথে চিন্তা করতে থাকে যে বেন তার কাছে যেই গোপন মেমোরি রাখতে দিয়েছে সেগুলো সে আর কখনোই বেনকে ফেরত দেবে না, কারণ পুরনো স্মৃতি ফিরে পেলে সে আবারও রিডকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। তাছাড়া রিডের সাজানো গোছানো একটি সংসার আছে, তাই সে নিজের পরিবারের কথা ভেবে বেনের পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে চায় না। বেন যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, কারণ সে জুলিয়ানের কাছে গিয়ে বলে যে তার বন্ধু রজার মৃত্যু কিভাবে হয়েছে সেটা তার যেভাবেই হোক জানতেই হবে। এরপর তারা গাড়ির জিপিএস ট্র্যাক করে সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় এবং রজার মৃত্যুর 3D ইফেক্ট বানায়। এমন সময় রিডের কাছে একটি ভিডিও আসে যেটা বেন তার মেমোরি মুছে দেওয়ার আগে করেছিল। সেই ভিডিওর মাধ্যমে সে রিডকে বলেছিল, আমার সম্পূর্ণ মেমোরি 72 ঘন্টার ভেতরে আমাকে ফিরিয়ে দেবে, নয়তো আমি তোমার আসল পরিচয় সবার কাছে জানিয়ে দেব। আর এখন আমি তোমাকে যা কিছু বলছি এগুলো কিন্তু আমার মনে থাকবে, কারণ এভার ক্লিয়ার ডিভাইসটি আমারই নিয়ন্ত্রণে আছে। মূলত বেন সবকিছু টাইমার সেট করে এই মেসেজগুলো তাকে করে রেখেছিল। এই ভিডিওটি দেখার পর রিড বেশ চিন্তিত হয়ে পড়ে। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। এদিকে বেন গিয়ে তার 3D মডেলের উপর কাজ করতে শুরু করে। তখন সে দেখতে পায় এটাতে তার আর থিওর চেহারা তৈরি হয়েছে, আর সেখানে তারা দুজন মিলে রজাকে মেরে ফেলেছে। এটা দেখে বেন খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে জুলিয়ান আর এলিজাবেথ ইনাজা কোম্পানির সিক্রেট জেনে তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। এখানে সিগা কোম্পানির কয়েকজন গুন্ডারা এসে ইনাজা কোম্পানির সকলকে মেরে ফেলতে শুরু করে। তবে এখানে তারা শুধুমাত্র ওই সায়েন্টিস্টকে মারে না যে কিনা লবণ পানিতে ফসল উৎপাদনের টেকনোলজি তৈরি করেছিল। সেই সায়েন্টিস্টকে সিগা কোম্পানির লোক কিডন্যাপ করে নিয়ে আসে, কারণ এখন শুধুমাত্র তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, তাই তাদের প্রচুর পরিমাণে খাদ্য দরকার। আর এই সায়েন্টিস্ট থাকলে তারা খাদ্য উৎপাদনে অনেকটাই এগিয়ে যেতে পারবে। তবে এই বিষয়টি নিয়ে এলিজাবেথ অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ ইনাজা কোম্পানি যদি সিগা কোম্পানির এই সমস্ত কর্মকাণ্ড জানতে পারে আর তারা যদি সবকিছু ফাঁস করে দেয়, তাহলে তারা জেনে যাবে যে এসব কাজের পেছনে এলিজাবেথের হাত আছে। এতে করে তার সিগা কোম্পানির অনেক বড় বদনাম হয়ে যাবে। যার কারণে এলিজাবেথ জুলিয়ানকে অর্ডার করে ইনাজা কোম্পানির সম্পূর্ণ বেস পুড়িয়ে দিতে, যাতে কোনো প্রমাণ না থাকে। এলিজাবেথের মুখে এমন কথা শুনে জুলিয়ান বেশ অবাক হয়ে যায়। তখন এলিজাবেথ জুলিয়ানকে আবারও বুঝিয়ে বলে, সে বলে আমরা শুধুমাত্র আমাদের এই জোনের মানুষদেরকে বাঁচাতে চাই, অন্য কোথায় কার কি হলো সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। অর্থাৎ এলিজাবেথের কাছে রেড জোনের কোনো মূল্য নেই, সেখানকার মানুষদেরও কোনো মূল্য নেই। তারা মরে গেলে এলিজাবেথের কোনো কিছুই যায় আসে না। এরপর এলিজাবেথের কথা মতোই সবকিছু করা হয়। এদিকে বেন কোনো উপায় না পেয়ে সে সোজা থিওর সঙ্গে দেখা করতে আসে। তখন থিও এক এক করে বেনকে তার সম্পর্কে সবকিছু বলে, যাতে করে তার মেমোরি আবারও রিসেট হয়ে যায়। এরপর বেন থিওকে সাথে করে নিয়ে রিডের গোপন ল্যাবে আসে। আসার সময় রাস্তায় তাদের সঙ্গে জ্যাকের দেখা হয়ে যায়। জ্যাক তাদেরকে দেখে ভীষণ রেগে যায়, আর সে বেনকে মারতে গেলে তখন থিও তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর বেন রিডের ল্যাবে আসলে
ভয়ে রিড বেনকে তার মেমোরি ফিরিয়ে দেয়। এরপর বেন বাসায় ফিরে তার পুরনো সব মেমোরি আবারও তার মাথায় ইনপুট করে নেয়। এমনকি ওই 3D মডেলে তার নিজের চেহারা সরিয়ে সে জ্যাকের চেহারা সেখানে অ্যাড করে দেয়, যাতে করে রজার খুনের জন্য জ্যাককে সন্দেহ করা হয়। এরপর এই 3D ইফেক্টে বেন এলিজাবেথকে দেখায়। এখানে এলিজাবেথ এটাও জানতে পারে যে রেড জোনে গিয়ে তার মেয়ে গরিব মানুষদের চিকিৎসা করছে। এতে করে আবারও মা মেয়ের ভেতর ঝগড়া হয়ে যায়। তবে বেনের কাজে খুশি হয়ে এলিজাবেথ তাকে জ্যাকের জায়গায় প্রমোশন দিয়ে দেয়। তো ফাইনালি বেন তার প্রমোশন পেয়ে যায়। এখন সে এলিনার সঙ্গে সবসময় দেখা করতে পারবে। এলিনা যেখানে থাকে সে সবসময় সেখানে যেতে পারবে। তবে সে সিগা কোম্পানির মতো আরও একটি কোম্পানি দাঁড় করাতে চায়। তাই সে তখন ইনাজা কোম্পানির একজনের সঙ্গে দেখা করে এবং সে তাকে বলে সে এবার ক্লিয়ার ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস তাকে দিয়ে দেবে। তবে তার জন্য তাদের দুজনকে এখান থেকে সেফলি পালিয়ে যেতে দিতে হবে। সে মূলত এখানে তার এবং এলিনার কথা বলেছে। একথা শুনে ইনাজা কোম্পানির সেই লোকটি রাজি হয়ে যায়। আসলে বেন এলিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে, যদিও এলিনার সাথে তার ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। এরপর বেন ক্লাবে এসে এলিনার সঙ্গে দেখা করে এবং তার প্ল্যান এলিনার সাথে শেয়ার করে। বেন এখানে এলিনাকে সাহস দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন এখান থেকে সেফলি অনেক দূরে পালিয়ে যেতে পারবো, আর সেখানে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তুমি কি জানো তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমি কতটা কষ্ট করেছি? আমার রেড জোন থেকে এই পর্যায়ে আসা শুধুমাত্র তোমার জন্য। কিন্তু এলিনা বেনের মুখের উপর পরিষ্কারভাবে বলে দেয়, আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। তুমি ছোটবেলা থেকে আমাকে শুধু স্বপ্নই দেখিয়েছ, কিন্তু কখনো কোনো কিছু বাস্তবায়ন করতে পারোনি। আমি সবসময় ভাবতাম কোনো একদিন আমরা দুজন একসাথে ভালো থাকব, কিন্তু তার কখনো হয়ে ওঠেনি, কারণ তুমি সবসময় কোনো না কোনো ভুল করেছ। এতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ঝামেলায় পড়েছি। আর এখন তো অনেক বছর পার হয়ে গিয়েছে, আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। তাছাড়া আমি যে কোম্পানির সঙ্গে ডিল করেছি, আমি চলে গেলে ওরা আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করবে। আমি চাই না এভাবে চোর পুলিশের মতো পালিয়ে জীবন কাটাতে। তাই চুপচাপ তুমি এখান থেকে চলে যাও। যদিও বেন এখানে এলিনাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলিনা তার কোনো কথাই শুনতে চায় না। তাই বেন তখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। এদিকে জুলিয়ান রেড জোনে এসে জ্যাককে মারতে চায়, কারণ সে জ্যাককে রজার হত্যাকারী মনে করছে। তবে জ্যাকও কম ছিল না, নিজের উপর অ্যাটাক করে সেও জুলিয়ানের উপর অ্যাটাক করে বসে। কিন্তু শেষ পর্যন্ত জুলিয়ানের কাছে সে টিকে থাকতে পারে না। অন্যদিকে এলিজাবেথ আবারও তার মেয়ের সাথে দেখা করে আর তাকে তার এই মানব সেবা বন্ধ করতে বলে। সে আসলে রেড জোনের মানুষদের জন্য একটি ক্লিনিক খুলে ফেলেছিল। এলিজাবেথ তাকে ক্লিনিক বন্ধ করার অর্ডার দেয়, কিন্তু লড়াইতে রাজি হয় না, বরং তার মাকে অনেক কথা শুনিয়ে বলে, তুমি যেদিন মরে যাবে সেদিন আমি এই ক্লিনিক বন্ধ করে দেব। এতে এলিজাবেথ মনে মনে অনেক খুশি হয়, কারণ তার মেয়ে এখন নিজে থেকে কিছু একটা করতে চায়। তার ভেতরে সেই কনফিডেন্স আছে, তাকে কেউ থামাতে পারবে না। এমনকি সে তার মায়ের পাওয়ারকেও ভয় পায় না। এদিকে শেষবারের মতো বেন একটি ভালো কাজ করে। সে রিডার তার পরিবারকে সেফলি সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কারণ তাদের ইলিগেল কাজের কথা পুলিশ জেনে গিয়েছিল। তাই যে কোনো মুহূর্তে রিডের উপর পুলিশ এসে অ্যাটাক করত, এমনকি তাদেরকে এমন শাস্তি দিত এতে রিড এবং তার পরিবার একদম শেষ হয়ে যেত। এরপর বেন এলিনার সঙ্গে এই পুরো বিষয়টি খুলে বলে। সেই সাথে সে এলিনাকে আশ্বাস দিয়ে বলে, আমি এখন সিগা কোম্পানিতে প্রমোশন পেয়েছি। সিগা কোম্পানির অনেক অনেক ডিভাইসের অ্যাক্সেস আমার কাছে আছে। ভবিষ্যতে আমরাও রিড ফ্যামিলির মতো সেফলি পালিয়ে যেতে পারবো, এবং আমরা নিজেই তখন এমন একটি কোম্পানি তৈরি করব যেটা সিগা কোম্পানিকেও ছাড়িয়ে যাবে। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে এলিনা অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে এবার বেনের সাথে পালিয়ে যেতে রাজি হয়ে যায়, কারণ সে বেনের কাছ থেকে দূরে থাকলেও সেও মন থেকে বেনকে এখনো অনেক ভালোবাসে। তাই তারা দুজন মিলে কিছুদিন পরেই এই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জুলিয়ান জ্যাকের লাশটি মাটি চাপা দিয়ে দেয়। এদিকে বেনের প্রমোশন হওয়ায় বেন আর লরা জ্যাকের অ্যাপার্টমেন্টে এসে থাকতে শুরু করে। আর সেদিনই লরা জানতে পারে যে সে প্রেগনেন্ট। তবে লরা এতে একদমই খুশি ছিল না। আসলে সে যে এতদিন বেনের সাথে সংসার করেছে সেটা সে মন থেকে করেনি। সে আসলে কোনোদিন বেনকে ভালোই বাসতে পারেনি। সে আবেগে পড়ে তাকে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে সে রিয়েলাইজ করতে পারে যে বেন আসলে এমন কোনো মানুষ নয় যাকে লরা ভালোবাসবে। তারপর সে বাধ্য হয়ে তার সাথে সংসার চালিয়ে গিয়েছে। তবে বেন আর লরার ভেতর কখনো কোনো ভালোবাসাই ছিল না। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।